হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকে আমাদের যোগজীকরণের সিরিজটা আমরা শুরু করব। আমরা একটা রেকর্ডেড ফুল যোগজীকরণ রেকর্ডেড সিরিজ আপলোড করব আজকে থেকে শুরু করে। এখন প্রতি একদিন পর পর আমাদের এই ক্লাসটা আপলোড হতে থাকবে। এখন এই সিরিজে আমরা একদম চেষ্টা করব যে সব টাইপের অঙ্ক যতটা বেশি পরিমাণ করা যায় সেটা করার। সো আমরা একদম অঙ্কে চলে আসি, আমরা আমাদের টপিকসে চলে আসি। আমরা পড়বো যোগজীকরণ। তোমরা যারা অন্তরীকরণ পড়ে আসছো এবং ত্রিকোণমিতি পড়ে আসছো, অন্তরীকরণ এবং ত্রিকোণমিতি করে আসছো, এরা যোগজীকরণ করবা। আর যারা করো নাই তারা আগে অন্তরীকরণের ক্লাস দেখে আসবা, এটা তোমাদের কাজ। যারা আগে অন্তরীকরণ করো নাই, আগে যোগজীকরণ করার আগে অন্তরীকরণ দেখে আসবা, ঠিক আছে? এবার যোগজীকরণ বলতে কি বোঝায়? যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। কি বললাম? যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। বিপরীত প্রক্রিয়া। ধরো অন্তরীকরণ প্রক্রিয়াটা কি? ধরো অন্তরীকরণ প্রক্রিয়া হচ্ছে এমন যে একটা ইট আছে তোমার কাছে, ওই ইটটাকে ভেঙে তুমি টুকরা টুকরা করে ফেললাম। ধরো এটা অন্তরীকরণ প্রক্রিয়া। যদি এটা অন্তরীকরণ হয়, বিপরীতটা কি হবে ভাই? ওই টুকরাগুলোকে একত্রিত করে নতুন ইটটা আবার বানাবো, আমি আবার ইটটা বানাবো। ওই প্রক্রিয়াটা হচ্ছে যোগজীকরণ প্রক্রিয়া। মনে থাকবে? তার মানে তুমি একটা ফাংশনকে অন্তরীকরণ করে যা পাও, ধরো তুমি একটা ফাংশন, এই যে এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনটাকে তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাবা? এফ প্রাইম এক্স পাবো, এফ প্রাইম এক্স পাবো। তার মানে এফ অফ এক্স কে অন্তরীকরণ করে এফ প্রাইম এক্স পাচ্ছি। তার মানে আমার কি হওয়া উচিত? এফ প্রাইম এক্স কে যোগজীকরণ করলে আমি এফ অফ এক্স পাবো। বুঝা গেছে? এটা হচ্ছে যোগজীকরণের মূল কথা, যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াটাই হচ্ছে যোগজীকরণ। ক্লিয়ার আমার কথা? এখন অন্তরীকরণে যেমন অনেকগুলো সূত্র পড়তে হয়েছিল, আমাদের যোগজীকরণে অনেকগুলো সূত্র পড়তে হবে আমাদের। এখন এই সূত্রগুলো আমি একবার লিখবো না, কারণ আমার স্মার্ট বোর্ড থাকলে আমি ধরে এমনি সূত্রগুলো এখানে পাতানো থাকতো, আমি তোমাকে বলে দিতে পারতাম। বাট আমরা করব কি, সূত্র দেখবো যে কিভাবে আসছে, তারপরে যখন যে অঙ্কটা দরকার পড়বে সেইখানে সেই সূত্রটা আমরা এক্সপ্লেন করবো। বাট তার আগে আমরা দেখি আসলে যে সূত্রগুলো কিভাবে আসে, কি হয় অন্তরীকরণ যোগজীকরণে। ধরো তুমি তুমি সাইন এক্স এর অন্তরীকরণ করতেছ, এক্স এর সাপেক্ষে সাইন এক্স কে অন্তরীকরণ করলো, তখন কি থাকবে ভাইয়া? কজ এক্স। মানে সাইন এক্স কে অন্তরীকরণ করলে আমরা কজ এক্স পাই। কি বলছি? যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াই হচ্ছে যোগজীকরণ। তার মানে সাইন এক্স কে তুমি অন্তরীকরণ করে কজ এক্স পাইছো, তার মানে কজ এক্স কে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করে তুমি সাইন এক্স পাওয়া উচিত তোমার। হিসাব তো ভাইয়া তাই বলে। হ্যাঁ, সো আমরা এটাকে এইভাবে লিখবো। দেখো, আমরা ইন্টিগ্রেশনকে এই চিহ্ন দিই, মানে তোমার এই যে এস লিখো না, এসটাকে দুই পাশে রশি ধরে দুই পাশে টান দিবা। টান দিলে যে ফরম্যাটটা পাবা, যে চিহ্নটা পাবা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। এখন ধরো ইন্টিগ্রেশন অফ কজ এক্স কার সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে। হ্যাঁ, তখন সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস পাইছি, তার মানে কসকে ইন্টিগ্রেশন করলে কি পাবো? সাইন পাবো। তার মানে এটা সাইন এক্স হয়ে যাওয়া উচিত, সাইন এক্স হয়ে যাওয়া উচিত। আমার কথা কি বোঝা যাচ্ছে? যে ভাইয়া যে কোনো ফাংশনকে অন্তরীকরণ করলে তুমি যেটা পাবা, ওই মানটাকে ডিফারেন্সিয়েশন করলে আগের ফাংশনটাই ফেরত যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। এইখান থেকে আমরা সূত্র নিয়ে আসবো। যেমন সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত পাইছে? কজ এক্স। আর কজ কে ইন্টিগ্রেশন কত পাবো? কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাবো। এখন এই জায়গাটা কথা আছে, যারা আগে ইন্টিগ্রেশন করছো তারা আমার এটা লেখার পর দেখবা, মানে তাদের মাথায় আসবে ভাইয়া আপনার যে সূত্র আমরা পড়ছি এখানে তো সি দেওয়া আছে, এই সিটা কোথা থেকে আসছে? যখন তুমি দেখবা কজ এক্স এর ইন্টিগ্রেশন সূত্র দেওয়া আছে, কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স প্লাস সি বইয়ে লেখা আছে, তাই এই সিটা কোথা থেকে আসছে? ধরো তোমাকে আমি একটা ইন্টিগ্রেশন দিলাম হচ্ছে ডি ডিএক্স সাইন এক্স প্লাস 5। এটা তো তোমার ডিফারেন্সিয়েট করতে বলছি, এই ফাংশনটাকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলছি। এখন আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করি? ইউ প্লাস ভির সূত্র। ইউ কে আলাদা ডিফারেন্সিয়েট করতে হবে, ভি কে আলাদা ডিফারেন্সিয়েট করতে হবে, দুটোকে যোগ করব। তার মানে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে ভাইয়া? কজ এক্স। আর 5 কে ডিফারেন্সিয়েট করলে কত থাকে? ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0। খেয়াল করো, cos x প্লাস 0 এর মানকে আমি ডাইরেক্ট ধরে cos x লিখতে দিতে পারি না?
তার মানে sin x প্লাস 5 কে ডিফারেন্সিয়েট করলে শুধু cos x থাকে। তার মানে এই যে cos x টা এখানে আছে, এই যে cos x টা এখানে আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে sin x প্লাস 5 পাওয়া উচিত, এইটাকে ইন্টিগ্রেশন করলে sin x প্লাস 5 পাওয়া উচিত। বাট ঝামেলা হচ্ছে, দেখো এখানেও তো একটা জিরো আছে, আমি চিন্তা করতে পারি, এখানে একটা জিরো আমি চিন্তা করতে পারি। হ্যাঁ, এখন এইটাকে ইন্টিগ্রেশন করলে sin x প্লাস 5 পাওয়া উচিত, বাট এখানে যদি 5 না হয়ে এটা যদি 6 হইতো তাও তো জিরো হইতো, এটা 6 না হয়ে যদি 8 হইতো তাও তো জিরো হইতো, এটা 8 না হয়ে যদি 9 হইতো তাও তো জিরো হইতো। তার মানে এই ধ্রুবকটা কি ফিক্স না, এই ধ্রুবকটা ফিক্স না, যে কোনো ধ্রুবকের জন্য এই মানটা জিরো। সো এই জিরোকে ইন্টিগ্রেশন করলে আমি যে কোনো ধ্রুবক পাইতে পারি, এই ধ্রুবকের মান তো আমি জানি না। যখন জানি না তখন আমরা এইখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হিসেবে আমরা সি বের করব, সি ব্যবহার করি আর কি, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হিসেবে আমরা সি ব্যবহার করি। বুঝা গেছে এই যে সিটা কোথা থেকে আসছে? তার মানে যখনই আমি ইন্টিগ্রেশন করব কোনো কিছুরে, তার শেষে আমরা একটা সি যোগ করবো, যে লিমিট দেওয়া না থাকে, ইন্টিগ্রেশনে আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া না থাকে। যেমন আরেকটা দেখে, যে তুমি tan x কে ডিফারেন্স করলে কি পাও? sec স্কয়ার x। তার মানে sec x কে ইন্টিগ্রেশন করলে tan পাওয়া উচিত। তার মানে sec স্কয়ার x কে x এর সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি তবে কি পাওয়া উচিত? tan x। বাট একটু আগে বুঝাইলাম যে যখনই তুমি কোনো কিছু ইন্টিগ্রেশন করবা এর সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যোগ হবে, সি হচ্ছে এর সাথে যোগ হবে। বুঝা গেছে কি সূত্রগুলো কিভাবে আসতেছে? দেখবা তোমাদের বইয়ে, অসীম স্যারের বই নাও বা কিতাব স্যারের বই নাও, দেখবা তোমাদের বইয়ে সূত্রগুলো সব এক জায়গায় করা আছে। যখন সূত্রগুলো এক জায়গায় করা আছে তুমি দেখতে পারবা যে ভাই ডিফারেন্সিয়েশন এক সাইডে দেওয়া আছে, ইন্টিগ্রেশন অন্য সাইডে দেওয়া আছে। সো এই যে আমরা মিলাই দেখব যে মানে ইন্টিগ্রেশন মানে কি, যে ভাই এইটার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন মানে কি, কাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাইছি এটা বের করা, কাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাইছি। যেমন sec স্কয়ার ইন্টিগ্রেশন করলে কি tan x পাইছি, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি আবার sec পাই, মানে আমি বের করতেছি কি যে কাকে ডিফারেন্সিয়েট করলে আমি sec স্কয়ার পাচ্ছি। বুঝা গেল কি আমার কথা? এবার আমাদের খুব একটা কমন সূত্র আমরা অনেকবার ব্যবহার করছি, যে ডিফারেন্সিয়েশনে আমরা হচ্ছে x টু দি পাওয়ার n, এই সূত্রটা আমরা অনেকবার ব্যবহার করছি। x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে, x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে, এই n টা আগে চলে আসে x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আশা করি সবার মনে আছে, যে x টু দি পাওয়ার n কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি থাকে, এই পাওয়ারটা সামনে চলে আসে x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। তার মানে আমি যদি তোমাকে বলতাম d dx x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করো, তুমি কি করতা, এই 5 টা পাওয়ারটা সামনে চলে আসতো x টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে 5 ইনটু x টু দি পাওয়ার কত 4 হচ্ছে आंसर হইতো, 5 ইনটু x টু দি পাওয়ার 4 হচ্ছে তোমার आंसर হইতো। আমি কি বুঝাইতে পারছি? এখন কথা হচ্ছে স্যার যদি এটা আমার आंसर হয় তবে আমি তো ইন্টিগ্রেশন করতেছি। এখন বুঝো, তার মানে এইটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাওয়া উচিত, এইটাকে ইন্টিগ্রেশন করলে এইটা পাওয়া যাওয়া উচিত। আমার কথা কি বোঝা গেছে? খেয়াল করো, এখানে x এর পাওয়ার 1 কমছে, আর আমি যদি x টু দি পাওয়ার n মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করি তবে কি হবে, এটা x টু দি পাওয়ার n হয়ে যাবে না, পাওয়ার 1 কি বেড়ে যাবে, পাওয়ার 1 বেড়ে যাবে, আর এই n টা নিচে এসে ভাগ হবে। খেয়াল করো, আমি n বাদে করব, আমি যদি তোমাকে বলতাম x টু দি পাওয়ার n মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করো, x টু দি পাওয়ার n মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করো, কি হইতো ভাই, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাবো, আর n এখানে গুণ আছে এই পাশে কি হবে ভাগ হবে, তার মানে আমি কি পাইতাম x টু দি পাওয়ার n বাই n প্লাস c পাইতাম। জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করলে যদি এটা পাওয়া যায় তবে আমি x টু দি পাওয়ার n বাই n পাইতাম। কি হচ্ছে এখানে যে n x এর পাওয়ার কত n মাইনাস 1, এই পাওয়ারটা এখানে এসে কি এক বাড়ছে না, n মাইনাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু n। তাহলে দেখো তো এক বাড়ছে কিনা, এক বাড়ছে। নিচেও এই যে n মাইনাস 1 ছিল, নিচে কি হয়েছে শুধু n, তার মানে এটাও এক বাড়ছে প্লাস c। যদি এই ফরম্যাটটা বোঝো তবে আমি যদি তোমাকে বলি
এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করো, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করো। তবে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এক বাড়বে। দেখো এখানে পাওয়ার কি এক বাড়ছে না? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আমার কথা কি বোঝা গেল? এই হবে আমার সূত্র। আশা করি সূত্রটা বুঝতে পারছো। যদি এই সূত্রটা বুঝতে পারো, আমরা আবার এই সূত্রের অঙ্ক করব। আমরা যে যোগজীকরণ করতেছি, এই যোগজীকরণে হচ্ছে 7টা অনুচ্ছেদ, 7টা অনুচ্ছেদ 10A থেকে শুরু করে 10G পর্যন্ত। আজকে আমরা 10A করব। আজকে আমরা 10A করব। এখন 10A তে আমাদের সব থেকে বেশি এই সূত্র ব্যবহার করতে হবে। আমি অঙ্কগুলো দেখাই, তখন তোমরা বুঝতে পারবা। যে ধরো আমি একটা অঙ্ক দিলাম তোমাকে, ইন্টিগ্রেশন অফ 11 into x to the power 5 dx। দেখো তোমাকে কি বলা হচ্ছে? ইন্টিগ্রেশন আর যোগজীকরণ আর অন্তরীকরণ দুইটা কি সম্পূর্ণ আলাদা, সরি একটা একটা বিপরীত। অন্তরীকরণ আর যোগজীকরণ কি একটা একটা বিপরীত। যদি একটা একটা বিপরীত হয়, যদি একটা একটা বিপরীত হয়, তার মানে কি হবে? ইন্টিগ্রেশন অন্তরীকরণের, এই যে যোগজীকরণ অন্তরীকরণের কিছু প্রপার্টিস বা বৈশিষ্ট্য গ্রহণ করবে। আমরা জানি যে অন্তরীকরণে এই যে সহগগুলো থাকে না, যে সহগগুলোকে অন্তরীকরণ করা যায় না, সহগগুলো অন্তরীকরণ করা যায় না। সহগগুলো কি থেকে যায়, এখানে সহগগুলো থেকে যায়, সহগ আলাদা বসে যায়, শুধু চলককে আমরা অন্তরীকরণ করি। যদি তাই হয়, ইন্টিগ্রেশনেও সহগকে ইন্টিগ্রেশন করা যায় না, যোগজীকরণেও সহগকে হচ্ছে যোগজীকরণ করা যায় না। যদি না করা যায়, তবে এই 11 আমার থেকে যাবে। থেকে গেলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5 dx। এখন এই সূত্রে আসো, x টু দি পাওয়ার n, এখানে কত? x টু দি পাওয়ার 5, আমার n এর মান কত? 5। তখন কি হবে? x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস 3। জাস্ট আমি সূত্রে এখানে বসাই দিছি। তখন কি থাকবে? 11 into x to the power 6, 5 plus 1 6 by 6 plus 3। এই হচ্ছে অঙ্ক। বুঝা গেছে? দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ। এখন এই টাইপের অঙ্ক তো খুবই সহজ। এখন এই জায়গায় আমি একটা জিনিস এক্সপ্লেন করে একটু করে যাই। সেটা হচ্ছে, দেখো এই n এর মান যে কোনো কিছু হইতে পারবে, এই n এর মান যে কোনো কিছু হইতে পারবে, শুধু এই n এর মান -1 হইতে পারবে না। এই n এর মান -1 হইতে পারবে না। কেন হইতে পারবে না? যদি n এর মান -1 হয়, তবে এই -1 প্লাস 1 0 হয়ে যাবে না? সামথিং বাই 0 মানে কি? অসংজ্ঞায়িত। তার মানে এই n এর মান -1 হইতে পারবে না। -1 হলে কি করব সেটা আমি পরে দেখাই দিচ্ছি। এবার দেখো আমরা আরেকটা অঙ্ক ধরি। x dx। এই হচ্ছে আপনার এইটাকে হচ্ছে আপনার ইন্টিগ্রেশন করতে হবে। কি আছে? x into 1 plus root over x কে। এখন অনেকের মন যাবে u into v বসাই, বাট আমরা ইন্টিগ্রেশনের চেষ্টা করব কি u into v না বসানো। যতক্ষণ পর্যন্ত না বসানো যায় u into v সূত্র আমরা বসাবো না। আমরা চেষ্টা করব সবচেয়ে সহজে আমার জন্য এই ফরম্যাটে ফেলার। আমি একটা কাজ করি, আমি x কে অনেক সাথে গুণ দিই, কি থাকে? শুধু একটা x। এই x কে root over x সাথে গুণ দিলে কি থাকে? x into root over x dx। দেখো x প্লাস x into root over x কে পাওয়ার কি হাফ আকারে লেখা যায়? root over x কে x to the power হাফ লেখা যায়। দেখো এই x থাকলো, এখানে কি থাকে? আমরা কি জানি? দুইটা সূচক। দেখো এই পাওয়ার তো 1, দুইটা সূচক গুণ আকারে থাকলে, তাদের বেস সেম থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। তার মানে x টু দি পাওয়ার 1 প্লাস হাফ হওয়া উচিত। 1 প্লাস হাফ করলে দেখো 3/2 থাকে। 1 প্লাস হাফ করলে 3/2 থাকে। এখন দেখো অন্তরীকরণের মানে যোগজীকরণও যদি যোগ আকারে থাকে, তবে তাদেরকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে তারপরে যোগ করতে হবে।
তার মানে এক্স কে আলাদা ইন্টিগ্রেশন করব, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2 কে আমি আলাদা ইন্টিগ্রেশন করব। এক্স কে আমি আলাদা ইন্টিগ্রেশন করব আর এক্স টু দি পাওয়ার 3/2 কে আমি আলাদা ইন্টিগ্রেশন করব। এখন এইখানে এক্স এর পাওয়ার তো 1, এইখানে এক্স এর পাওয়ার কত 1, আমি এই সূত্রে বসাইতে পারি এক্স টু দি পাওয়ার n, n এর মান কত 1, তখন কি আসবে, তখন কি আসবে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে n প্লাস 1 বাই 1 প্লাস 1, n এর মান যেহেতু 1 তার মানে n প্লাস 1 হবে। আবার এইটাকে যখন ইন্টিগ্রেশন করবা, এইটাকে x n কত 3/2, তার মানে x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1, আর এই দুটোর একসাথে মিলে ধ্রুবক কত হবে c। আমরা জানি ইন্টিগ্রেশন করতে গেলে লাস্টে একটা c আমাকে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আমাকে যোগ করতে হয়, যোগজীকরণ ধ্রুবক আমাকে যোগ করতে হয়। সো এইটাকে যখন আমি করতেছি তখন কি থাকে x টু দি পাওয়ার 1 প্লাস 1 কত 2, x স্কয়ার বাই 2 থাকবে, x স্কয়ার বাই 2 থাকবে প্লাস প্লাস দেখো x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 কত থাকে, লসাগু থাকবে 2, 3 প্লাস 2 5, x টু দি পাওয়ার 5/2 আর নিচে কত থাকবে 5/2 প্লাস c, এটাকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি x স্কয়ার বাই 2 2/5 x টু দি পাওয়ার 5/2 প্লাস c। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। দেখো অঙ্কগুলো খুবই সহজ, যারা ইন্টিগ্রেশন প্রথমবার করতেছো তাদের জন্য আমি একটু ডিটেলসে লিখে দিলাম, যাতে করে যারা একটু ম্যাথ বুঝতে কষ্ট হয়, অনেকের আছে ম্যাথ বুঝতে কষ্ট হয়, তারা যাতে খুব ইজিলি বুঝতে পারো। তারপরে যদি কোশ্চেন থাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনের উপরই দিয়ে দিব, তোমরা হচ্ছে আমাকে নক করলে আমি তোমাদের যে কোনো প্রবলেম সলভ করে দিব আর কি। ওকে, এবার আমরা একটু অন্য অঙ্কে যাই। দেখো অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x into sec x minus tan x dx। দেখো এইটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। যখন ইন্টিগ্রেশন করতে হবে আমি আবারও বলছি u ইন্টু v সূত্রে ফেলার চেষ্টাই করব না, আমরা চেষ্টা করব কি এটাকে অন্য কোনো কিছু করা যায় কিনা দেখা। দেখো তো এই sec এর সাথে গুণ করলে কি sec স্কয়ার x, এই sec tan এর সাথে গুণ করলে কি sec x tan x dx। হ্যাঁ, এই দুটো কি বিয়োগ আকারে আছে, আমি এদেরকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারি, এদেরকে আমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারি, করে ফেললাম, আলাদা করে ফেললাম। এবার কথা হচ্ছে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আমি কত পাবো, আর sec x tan x কে ইন্টিগ্রেশন করলে আমি কত পাবো। আগে দেখব কার ডিফারেন্সিয়েশনের মান sec স্কয়ার x আর কার ডিফারেন্সিয়েশনের মান sec x tan x। দেখো তো আমরা কি জানি tan x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই sec স্কয়ার x, tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই sec স্কয়ার x, তার মানে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x পাওয়া উচিত, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া উচিত tan x পাওয়া উচিত। তার মানে এই sec স্কয়ার x এর জায়গায় আমি tan x লিখে দিতে পারি। হ্যাঁ, আমার কথা কি বুঝে গেল যে ডিফারেন্সিয়েশন করলে যা পাবো সেটাকে ইন্টিগ্রেশন করলে আবার আগের ফাংশনটাই ব্যাক আসবে। তাহলে tan x কে যেহেতু ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাবো, মানে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x পাওয়া যাবে। ওকে, একইভাবে sec x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাই, sec x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাই, sec x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো sec x tan x, sec x ডিফারেন্সিয়েশন করলে কত পাই sec x tan x, তার মানে sec x tan x কে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া উচিত। দেখো তো এই sec x tan x কে ইন্টিগ্রেশন করলে তবে কি sec x পাওয়া উচিত। যেমনি ইন্টিগ্রেশন কমপ্লিট তখন কি হবে এর সাথে একটা c যোগ, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যোগ করতে হবে। এই হচ্ছে আপনার অ্যান্সার, বুঝা কি গেল? অঙ্ক কি বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। অঙ্কগুলো খুবই সহজ, 10A খুবই সহজ। যারা চেষ্টা করবা হাতে করার অঙ্কগুলা যতই সহজে হাতে করার,
যত তুমি অঙ্ক করবা, অঙ্ক মুখস্থ করা জিনিস না, যত হাতে করবা তত তুমি ফাস্ট হইতে পারবা অঙ্কতে। ওকে, আরো একটা অঙ্ক দিই আমরা, আরো একটা অঙ্ক দিয়ে আসি। ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস কস 2x dx। ওকে ওকে, একটা অঙ্ক কি বললাম, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস কস 2x dx। খুব ভালো কথা স্যার, আপনি এটা বসাইছেন। এখন বলো তো, ত্রিকোণমিতির সূত্র মুখস্থ থাকা উচিত, ত্রিকোণমিতির সূত্র মুখস্থ থাকা উচিত। 1 মাইনাস কস 2x এর সূত্র কি, মানে মান কত? 1 মাইনাস কস 2x বা 2 থিটা বলতে কি বুঝায় দেখো তো। আমরা এরকম পড়ছিলাম না, 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা, মনে আছে কি তোমাদের? আর 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা। তার মানে যদি আমি কোথাও 1 মাইনাস কস 2 থিটা দেখি, সেটাকে আমি 2 sin স্কয়ার থিটা লিখতে পারবো। আশা করি মনে আছে, আশা করি এই সূত্র অন্তত মনে আছে, কারণ এই সূত্র অনেক ব্যবহার করে ফেলছো 7 অধ্যায়ে, ত্রিকোণমিতি অধ্যায়ে ফার্স্ট পেপারে অনেক ব্যবহার করছো এটা। এখন তার মানে আমি এটাকে লিখতে পারি রুট ওভার 2 sin স্কয়ার এক্স, 2 sin স্কয়ার এক্স 1 মাইনাস কস 2x এর জায়গায় কি লিখতে পারি? রুট ওভার 2 sin স্কয়ার এক্স dx। যদি লিখতে পারি, খেয়াল করো, এই রুট 2 তো থেকে যাবে, আর স্কয়ার সাইনের উপরে যে স্কয়ার রুট আছে দুটো কেটে যাবে, থাকবে কত? শুধু sin x dx, রুট 2 sin x dx। এখন আমরা কি জানি, একটুকেই পড়লাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই সহগকে ইন্টিগ্রেশন করা যায় না, তার মানে এই রুট 2 এখানে থেকে যাবে। আমার কাকে ইন্টিগ্রেশন করতে হবে? এই sin x কে ইন্টিগ্রেশন করতে হবে, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। sin x এ করতে হবে x এর সাপেক্ষে। এবার তুমি মনে করো তো, কাকে ডিফারেন্সিয়েশন করলে সাইন পাইছিলাম? কাকে ডিফারেন্সিয়েশন করলে সাইন পাইছিলাম? দেখো আমাদের ছিল sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাইতাম? cos x। আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাইতাম? মাইনাস sin x। তার মানে sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x পাওয়া উচিত। কথা হচ্ছে কি, কাকে ডিফারেন্সিয়েশন করলে আমি sin x পাচ্ছিলাম, এই cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin পাচ্ছিলাম। তার মানে sin x তখনই পাবো যদি আমি মাইনাস cos x কে হচ্ছে ডিফারেন্সিয়েশন করি। তার মানে sin x এর ইন্টিগ্রেশনের মান কত হবে? মাইনাস cos x। sin x কে ইন্টিগ্রেশন করলে মান কত হবে? মাইনাস cos x। এই লাইন লেখার তোমার দরকার নাই, তুমি ডাইরেক্ট মাইনাসটাকে সামনে নিয়ে আসবা, মানে মাইনাস রুট 2 সরি এখানে dx লিখে ফেলছি আমি, প্লাস c, মাইনাস রুট 2 cos x প্লাস c। তোমার এই লাইনটা দরকারই নেই, তোমার এই লাইনটা লেখার দরকারই নেই, তুমি ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসো। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি এই অঙ্ক বুঝাইতে পারছি? আশা করি হ্যাঁ। সো আমরা একটু পরের অঙ্কে যাব, যেখানে বুঝবা না আমি আবারও বলতেছি, আমি যে একটু পিছনে টেনে দেখো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমি তোমাকে এই প্রবলেমে সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে ওকে ওকে। আচ্ছা, আমরা এখন একটা অঙ্ক করবো যেটা বুয়েটেও আসছে রুয়েটেও আসছে। আমরা একটা অঙ্ক করব যেটা বুয়েট রুয়েট দুই জায়গায় আসছে। অঙ্কটা হচ্ছে 1/1 plus sin x dx, 1/1 plus sin x dx। এটা বুয়েটে আসছে 3-4 সালে, আর রুয়েটে আসছে হচ্ছে 8-9 সালে, 8-9 সেশনে। এটা বুয়েটে আসছে হচ্ছে 3-4 সেশনে, আর রুয়েটে আসছে হচ্ছে তোমার 8-9 সেশনে, ঠিক আছে? এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব? কোশ্চেন হচ্ছে তাই, এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা আবারও বলতেছিলাম যে ইন্টিগ্রেশন বলতে কি, আমরা খোঁজার চেষ্টা করতেছি যে মানটা এখানে আছে, কাকে ডিফারেন্সিয়েট করলে এই মানটা পাওয়া যায়। এখন দেখো এই মানটা আছে কি, 1/1 প্লাস sin x, কাকে ডিফারেন্সিয়েট করলে এই মান পাওয়া যায়? এটা আমি জানিই না, তাই তো? সব তাই বলা যে আমি জানিই না, তখন আমি কি করব? দেখো এই টাইপের অঙ্কে
এই নিচে যেটা আছে না, নিচে যেটা আছে তার অনুবন্ধী দ্বারা মানে বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করে দিবা। এই টাইপের অঙ্কের নিচে যেটা আছে তার অনুবন্ধী বা বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করে দিবা। গুণ করলে এটা 1 - sin x থাকে dx। খেয়াল করো, আমি এটা ছিল 1 + sin x, তার বিপরীত চিহ্ন কি 1 - sin x। 1 - sin x দ্বারা লব এবং হরকে গুণ করে দিছি। গুণ করে দিলে এটা 1 - sin x তো থেকেই যাবে, থাকুক। এটা কি a + b * a - b। a + b * a - b বলতে কি বোঝায়? a² - b², মানে 1 - sin² আমি লিখতে পারি। 1 - sin² আমি লিখতে পারি। এটা কি 1 - sin x। 1 - sin² কি cos² লেখা যায়। 1 - sin² কি cos² লেখা যায়। sin² + cos² = 1, মানে 1 - sin² = cos²। খুব ভালো কথা, খুবই ভালো কথা। এবার আমি একটু এই সাইডে লিখি। এবার দেখেন আমরা এরপরে কি করতে পারি। কোশ্চেন হচ্ছে ভাই এরপরে আমি কি করতে পারি। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি এটাকে 1/cos² - sin/cos² লিখতে পারো। এটাকে তুমি 1/cos², এই যে এটাকে তুমি 1/cos² - sin x/cos² লিখতে পারো। পারো। এখন পারলে দেখো তো 1/cos² মানে কি? sec² মাইনাস দেখো তো এখানে কি আছে? sin/cos², তার মানে কি এটাকে আমি কি লিখতে পারি? sin x/cos x * 1/cos x লিখতে পারি না? এটাকে ঠিক আমি এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এবার আমরা কি জানি ভাই আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে হয়। sec² কে আমি আলাদা ইন্টিগ্রেশন করব, আর এই যে মানটা আছে এটাকে আমি আলাদা ইন্টিগ্রেশন করব, এই মানটাকে আমি আলাদা ইন্টিগ্রেশন করব। করলে sin/cos সমান কি tan x, আর 1/cos সমান কি sec x dx। দেখো একটু আগের অঙ্কে আমি বলে আসলাম sec² কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? কাকে ডিফারেন্সিয়েশন করলে sec² পাওয়া যায়? কাকে ডিফারেন্সিয়েশন করলে sec² পাওয়া যায়? tan কে ডিফারেন্সিয়েশন করলে sec² পাওয়া যায়। তার মানে sec² কে ইন্টিগ্রেশন করলে tan পাওয়া উচিত, tan x। এই মাইনাস এখানে বসে যাবে। কাকে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x পাবো? কাকে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x পাবো? sec x কে ডিফারেন্সিয়েশন করলে, আমি একটু আগে দেখাচ্ছিলাম sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x পাওয়া যায়, মানে sec x tan x কে ইন্টিগ্রেশন করলে sec x পাওয়া যাবে। লাস্ট একটা c হচ্ছে যোগ। এটা হচ্ছে আপনার অ্যান্সার। বুঝা গেছে অঙ্ক? আশা করি এই টাইপ তুমি পারবা। দেখো এই যে সহজ অঙ্ক আজকে করালাম এটাই 10 এর এতে আছে, এটাই 10 এর এতে আছে। বুঝা গেছে কি? দেখো আমরা আজকে খুবই সিম্পল করতেছি, কারণ প্রথম ক্লাস যোগজীকরণের, আমরা একটু শর্ট ক্লাস হয়ে গেছে এটা। আমরা এরপরের থেকে হচ্ছে 10B শুরু করব। তোমাদের কাজ হচ্ছে অসীম স্যার তোমাদের কাছে থাকুক বা কেতাব স্যারের বই থাকুক বা অন্য কারো বই থাকুক, 10 এর A বা 10.1টাকে হচ্ছে প্র্যাকটিস করা।